বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় ম্যাথমেটিক্সের আজকে তোমাদের পড়াবো গণিত প্রথম পত্র ত্রিকোণমিতিক অনুপাত। পূর্বে তোমরা জ্যামিতি এবং ম্যাট্রিক্স নির্ণায়ক আমার ডিপার্টমেন্টের দুই স্যার করিয়েছেন, সুভাষিস দে, কবির রঞ্জন, এবং আমি আজকে তোমাদের করাবো মোহাম্মদ জসিমউদ্দিন ত্রিকোণমিতি প্রথম পত্র। তাহলে আসো, ত্রিকোণমিতি অনুপাতের অংশটা কি? ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এক সময় ত্রিভুজের কোণ সংক্রান্ত আলোচনা ছিল, কিন্তু এর ব্যাপকতা এখন শুধু ত্রিভুজের কোণ সংক্রান্ত না, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সকল বিষয়ে কোণ নির্ণয়ের একটা পদ্ধতির মাধ্যম হিসেবে কি করা হয়েছে? ব্যবহৃত হয়েছে। তাই ত্রিকোণমিতি কোণের নির্ণয়ের পদ্ধতি হচ্ছে সাধারণ তিনটা। পদ্ধতি সাধারণত তিনটি। কি কি? এক নম্বর হচ্ছে বৃত্তীয় বা রেডিয়ান, দুই নম্বর হচ্ছে ষাটমূলক বা ডিগ্রি, তিন নম্বর শতমূলীয় বা দশমিক। কি বলছে? কোণ নির্ণয়ের পদ্ধতি তিনটা: বৃত্তীয় বা রেডিয়ান, ষাটমূলক বা ডিগ্রি, শতমূলীয় বা দশমিক। আমরা অ্যাসিতে এগুলি পড়ে আসছে। তাহলে বৃত্তীয় বলার কারণটা কি, ষাটমূলক বলার কারণ কি, শতমূলীয় বলার কারণটা কি, সেটা আমরা দেখব। বৃত্তীয় মানে কি? আমরা বৃত্তীয় বা রেডিয়ান আমরা জানি একটি বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? এক রেডিয়ান বলে। তাহলে এক রেডিয়ান যেহেতু বলে, অর্থাৎ রেডিয়ান কোণটা কার সাথে সম্পর্কিত? দেখো, রেডিয়ান কোণকে আমরা পাই হিসাবে আখ্যায়িত যদি করি, তাহলে পরিধি বাই ব্যাস, পরিধি বাই ব্যাসের অনুপাতকে রেডিয়ান বলে। পরিধি বাই ব্যাসের অনুপাতকে আমরা কি বলবো? রেডিয়ান বলবো। যদি পরিধি ও ব্যাসের অনুপাত অতি ক্ষুদ্র হয়, অর্থাৎ তাদের অনুপাত কেবলমাত্র ধ্রুবক 1 হয়, তখন সেটাকে বলবো এক রেডিয়ান। অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা এক রেডিয়ান বলি। অর্থাৎ ব্যাসার্ধ এবং চাপের অনুপাত কি? অনুপাত মানে কি? একটা ভাগফল। তাহলে সেটা হবে 1। তাহলে 1 যদি হয় তাহলে আমরা বলি এক রেডিয়ান। এটাকে প্রকাশ করা হবে কি দ্বারা? রেডিয়ান কোণকে প্রকাশ করা হয় 1/c দ্বারা। আশা করি বুঝতে পারছো। তৃতীয় হচ্ছে ষাটমূলক। ষাটমূলক কথার অর্থ হচ্ছে একটি সমকোণকে, কি বলছে? একটা সমকোণকে যদি 90 দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা হয় 1 ডিগ্রি। এটাকে বলা হয় ষাটমূলক। তার পিছনে কারণ হচ্ছে এক ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে যদি 60 দ্বারা ভাগ করা হয়, সমান 60 ভাগে ভাগ করা হয়, তাহলে সেটা হবে মিনিট। এবং প্রতি মিনিটকে যদি 60 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা চলে যাব কি? সেকেন্ড। তাহলে এইগুলি হচ্ছে ষাটমূলক। বারবার 60 আসার কারণে সেটার নাম হচ্ছে কি? ষাটমূলক। এটাকে প্রকাশ করা হবে 1 ডিগ্রি দ্বারা। শতমূলীয় বা দশমিক। বৃত্তীয় বলো আর ষাটমূলকে বলো, যাই বলো না কেন, তার শতকরা ভাগকে আমরা বলবো কি? দশমিক। যেমন ধরো 90 ডিগ্রিকে যদি 100 ভাগে ভাগ করি তাহলে 0.9, এটা হচ্ছে দশমিক। এটা কি? দশমিক। তাহলে আমরা আশা করি বৃত্তীয়, ষাটমূলক এবং দশমিক সংক্রান্ত কোণের আলোচনায় কি করলাম? জানলাম। তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে আসলে চলে আসো এখন কোণের নির্ণয়ের পদ্ধতিটা। কোণ নির্ণয়ের পদ্ধতি দেখো, এইখানে যদি সমকোণের কথা বলা আছে তাহলে স্ট্রাকচারটা সমকোণ দিয়ে দিই। আর এটা দুইভাবে নির্ণয় হয়, একটা হচ্ছে স্পেরিক্যাল আর একটা প্লেন। এই জন্য ত্রিকোণমিতি পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লেন ত্রিকোণমিতি আর একটা হচ্ছে স্পেরিক্যাল বা গোলীয় বা বৃত্তীয় ত্রিকোণমিতি। তাহলে প্লেন ত্রিকোণমিতিটা হচ্ছে আমরা যে আলোচনা করবো, প্লেন মানে সমতল। এই একটা বোর্ড সমতল উপর ত্রিকোণমিতি সাধারণত এটা সমকোণী ত্রিভুজ হয়। তা সমকোণী ত্রিভুজের
আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলবো আমরা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ দিলাম, এটা হচ্ছে উন্নতি কোণ আর এটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ অবনতি কোণ। আর কোণের অনুপাতের বিষয়টা হচ্ছে এই উন্নতি অবনতি কোণ সর্বদা কি কোণ সূক্ষ্ম কোণ। উন্নতি কোণ অবনতি কোণ সর্বদা সূক্ষ্ম কোণ। তা অনুপাত জিনিসটা কি? অনুপাত হচ্ছে তুলনা। অনুপাত মানে তুলনা। আমরা যেরকম লব হরের সাথে তুলনা হতে পারে, উত্তর রাশি পূর্ব রাশির সাথে তুলনা হতে পারে, তাহলে লব বা হর এটা সাধারণ অনুপাত। এই অনুপাতকে যদি আমরা কোণের মাধ্যমে প্রকাশ করি সেই অনুপাতটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি বুঝতে পারছো? সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো দুইটি রাশির তুলনা। এই তুলনাটাকে যদি আমি কি করতে পারি ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক সাইন, যেমন ত্রিকোণমিতিক সাইন কোনগুলি? সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। যদি এই 6টা প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এদিকে আসো, দেখা যাক ত্রিকোণমিতিক অনুপাতের স্ট্রাকচারে কি কি দাঁড়ায়। উন্নতি কোণ অবনতি কোণ। আচ্ছা, উন্নতি কোণ অবনতি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি সমকোণ সমান সমান উন্নতি কোণ প্লাস অবনতি কোণ। অবনতি কোণে গণিত একদম সহজ বিষয়, যদি বুঝতে পারো তাহলে আর এটা চলে যাবে না। সমকোণ মানে উন্নতি কোণ প্লাস অবনতি কোণ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে খেয়াল করো, একটি ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণে সম্পর্কিত অনুপাতকে যদি এবং কেবল যদি সাইন, কস, টেন, কট, সেক, কোসেকের মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে সেই অনুপাতগুলিকে আমরা বলবো কি ত্রিকোণমিতিক অনুপাত। কি বলবো? ত্রিকোণমিতিক। অর্থাৎ একটা ত্রিভুজের কোণ এবং বাহুর সম্পর্কিত কি অনুপাতকে সাইন, কস, টেনের মাধ্যমে প্রকাশ করলে তাকে আমরা কি বলে থাকবো? ত্রিকোণমিতিক কোণের অনুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে 1 নম্বর শর্তে আসো, ত্রিকোণমিতিক কোণ নির্ণয়ের কৌশল। কোণ নির্ণয়ের কৌশল খেয়াল করো। তাহলে এ নম্বর দিয়ে লিখতে পারি রেডিয়ান ও বৃত্তের মধ্যে সম্পর্ক। রেডিয়ান আর বৃত্তের মধ্যে সম্পর্ক দ্বারা আমরা কি করতে পারি? কোণের সম্পর্ক বা কোণের কৌশল নির্ণয় করতে পারি। 1 নম্বর দেখো, 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান পাই বাই 180। এটাকে বলে রেডিয়ান। অর্থাৎ পাই সমান কত? পাই হচ্ছে একটা সরল কোণ যাকে আমরা কি বলি রেডিয়ানে 180 ডিগ্রিতে প্রকাশ করা যায়। তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি বাই পাই। এই দুইটা জিনিস মনে রাখবা। অর্থাৎ ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কোণ নির্ণয় করতে বলে তাহলে তো কৌশলটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ান নির্ণয় করতে বললে পাই বাই 180 দ্বারা গুণ করব, আর রেডিয়ান থেকে ডিগ্রিতে নির্ণয় করতে হলে 180 ডিগ্রি বাই পাই দ্বারা গুণ করব। তাহলে পায়ের পরিচয় জেনে যায়, পাই ইকুয়াল টু পরিধি বাই ব্যাস। তাহলে পরিধি বাই ব্যাসকে আমরা কি বলবো? রেডিয়ান বলবো। পরিধি বাই ব্যাসের অনুপাতকে আমরা কি বলবো? সর্বদা রেডিয়ান বলবো। যদি পরিধি ও ব্যাসের অনুপাত যদি 1 হয় তাহলে সেটা ধ্রুবক হয়ে যাবে, তাহলে এটাকে বলবো 1 রেডিয়ান। সেটাকে বলবো 1 রেডিয়ান। সংখ্যাটা এরকম ভাবে। পরিধি, আবার পরিধি সমান কত? পরিধি সমান 3 ইন্টু ব্যাস যোগ 1 বা 2 পাই আর। 2 পাই আর। পরিধি
ইন্টু ব্যাস ইকুয়াল টু পরিধি সমান কত 2 পাই আর, যেখানে পাইটা হচ্ছে রেডিয়ান, আরটা হচ্ছে ব্যাসার্ধ, 2r হচ্ছে ব্যাস। তাহলে আমরা সরি পেয়ে গেলাম পরিধি সমান সমান 2 পাই আর, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে বৃত্তীয় ক্ষেত্রে বৃত্তীয় বা গোলীয় পরিধি। তাহলে পরিধি হচ্ছে এটা। তাহলে প্রমিত আকারে যদি প্রকাশ করি, পায়ের মানটা বের করি প্রমিত আকারে, তাহলে প্রমিত আকারে ব্যাস পরিধি ও ব্যাসার্ধের অনুপাত, পরিধি ব্যাসার্ধ ব্যাসার্ধ পরিধি ও ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধ পরিধি বাই ব্যাস, ঠিক আছে, পরিধি বাই ব্যাস। তাহলে ব্যাস যদি 7 হয় তাহলে পরিধি কত? ব্যাস যদি কি হয় 7 হয় তাহলে পরিধি কত? তাহলে দেখো 21 ইন্টু 22, 3 ইন্টু এটা ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যদি হয় 3 ইন্টু 7 প্লাস 1, তাহলে কত হলো 22, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে কত হলো 7। তো পরিধি বাই ব্যাসের অনুপাত, ব্যাস অনুপাত এটা আমরা লিখতে পারি কত? পাই সমান সমান 22/7, 22/7। তাহলে পরিধি হলো ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত, ব্যাস তাহলে ব্যাস 22/7 আর ব্যাসার্ধ। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তাহলে 1 ডিগ্রি সমান এটা এবং 1 রেডিয়ান সমান এটা। তাহলে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে আমরা নেওয়ার কৌশল দেখো, সহজ পদ্ধতি একটা অঙ্ক দেখো। 60 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ড কে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। কি বলছে? রেডিয়ানে কি করো? প্রকাশ করো। রেডিয়ানে প্রকাশ করো। তাহলে রেডিয়ানে যদি প্রকাশ করতে বলা হয় তাহলে 60 প্লাস 45 কত মিনিট সমান 1 ডিগ্রি? 60 মিনিট সমান 1 ডিগ্রি। কত সেকেন্ড সমান 1 ডিগ্রি? 3600 সেকেন্ড সমান 1 ডিগ্রি ইন্টু পাই বাই কত? 180। আবার বলে দিচ্ছি, এই 3টা অংশ আছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ডিগ্রি ঠিক আছে 60, প্লাস এই মিনিটকে ডিগ্রিতে নিতে 45/60, প্লাস সেকেন্ডকে মিনিটে নিতে 30 বাই কত? 3600। তাহলে 30/3600 ইন্টু 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? 1 ডিগ্রি সমান পাই বাই 180, পাই বাই 180। এখন এটা ক্যালকুলেশন করলে তোমার যা আসবে তাই হবে। তবে ঘটনা হয়েছে পাইটা আগে থাকতে হবে। তো রেডিয়ানে প্রকাশ করতে গেলে কোন অবশ্যই কিসে থাকবে? পায়ে থাকবে। আবার বলছি রেডিয়ানে প্রকাশ করতে গেলে কোন অবশ্যই কিসে থাকবে? কোন পায়ের মাধ্যমে প্রকাশিতব্য হতে হবে। বি নম্বরে আসো। বি নম্বর আছে ত্রিভুজের কোণ। ত্রিভুজের কোণ সংক্রান্ত কয়টা কোণ? এই দেখো, এবিসি যদি একটা ত্রিভুজ হয় তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত? 180 ডিগ্রি বা পাই। 180 ডিগ্রি বা পাই। তার মাঝে যদি বলা থাকে এখানে যে কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত, কোণগুলি সমান্তর কি শ্রেণীভুক্ত, কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে প্রথম কোণ কমা তৃতীয় কোণ কমা দ্বিতীয় কোণ সমান সমান প্রথম প্লাস তৃতীয় ভাগ 2।
অর্থাৎ প্রথম কোণ তৃতীয় কোণ বের করে তারপরে দ্বিতীয় কোণ নির্ণয় করতে হবে, তাহলে তিনটা কোণেই হয়ে যাবে। তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তাদের ডিভিশন বা অনুপাত বা তাদের কি অনুপাতে আছে বা তারা কিভাবে বন্টন নীতি সেটা চলে আসবে। তাহলে এটা হলো প্রথম আর দ্বিতীয়কে দুই দ্বারা ভাগ। কারণটা কি দেখো, 1 2 এক্সাম্পল 1 2 3 4 5 6, এটা কি আছে তোমার ক্রমিক আছে। ক্রমিক মানে কি সমান্তর প্রগমনভুক্ত বা সমান্তর শ্রেণীভুক্ততে আছে। যদি সমান্তর শ্রেণীভুক্ত থাকে, প্রথম যদি এই তিনটা জিনিস কল্পনা করো, 1 3 1 + 3 / 2, তাহলে কত আসে? এটা আসে। আবার এই তিনটা কল্পনা করো, তাহলে কি দেখো 2 + 4 / 2, এটা কত আসে? 3 আসে। আবার এই তিনটা কল্পনা করো, তাহলে এটা যদি হয় এটার সাথে, তাহলে 3 + 5 / 2 4 আসে। তাহলে ক্রমিক কোণগুলি বা ক্রমিক ধারাগুলি বা ক্রমিক বা সমান্তর শ্রেণীভুক্ত যদি থাকে ওই রকম, তাহলে এইভাবে কোণগুলি নির্ণয় করে তাহলে তার অনুপাতে বিশ্লেষণ করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চতুর্ভুজ দেখো, সি নম্বর হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত। চতুর্ভুজ, চতুর্ভুজের কোণ কয়টা? চতুর্ভুজের কোণ হচ্ছে 4টা। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি যদি 4টা কোণ হয়, তো 4টা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি বা 2 সমকোণ, 4 সমকোণ, 4 সমকোণ, 4 সমকোণ। ঠিক আছে, এ বি সি ডি 4 সমকোণ। যদি এনবি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, চতুর্ভুজ হয়, যদি কি হয়? যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সম্পূরক হয়। যেমন এখানে এ আর সি আছে, এর বিপরীত কোণ যদি বৃত্তীয় চতুর্ভুজ হয়। আরেকটা এঁকে দিই, এ বি সি ডি, তাহলে বৃত্তীয় চতুর্ভুজ হলে এ প্লাস বি সমান 180 ডিগ্রি, আবার সি প্লাস ডি সমান কত? 180 ডিগ্রি। অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর কি হবে? এ প্লাস সি আর এ প্লাস সি আর বি প্লাস ডি। তাহলে এ প্লাস সি = 180 ডিগ্রি, বি প্লাস ডি = 180। অর্থাৎ যদি বৃত্তীয় চতুর্ভুজ হয়, তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এই শর্ত আমরা বুঝে ফেললাম। খেয়াল করো, ত্রিকোণমিতিক কোণের নির্দেশক 2 নম্বর। ত্রিকোণমিতিক কোণের নির্দেশক, ত্রিকোণমিতিক কোণের নির্দেশ। ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ কিছুটা পার্থক্য আছে। দুইটা রশ্মি যদি কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে এটাকে বলা হয় জ্যামিতিক কোণ। এটা কি কোণ? জ্যামিতিক কোণ। যদি একটা স্থির রশ্মির সাথে একটা চলমান রশ্মি সর্বদা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরে কোণ উৎপন্ন করে, তাহলে সেই কোণগুলিকে বলবো ত্রিকোণমিতিক কোণ। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ জ্যামিতিক কোণ হচ্ছে দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে জ্যামিতিক কোণ। আর নির্দিষ্ট রশ্মিকে কেন্দ্র করে অপর একটা চলমান রশ্মি যদি ঘড়ির কাঁটার সর্বদা বিপরীত ক্রমে ঘুরে, তাহলে হবে ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে সেটা হবে ঋণাত্মক কোণ। এই ধনাত্মক ঋণাত্মক বোঝার জন্য আমাদের চতুর্ভাগে চলে আসতে হবে। এই সমতলকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি 2টি রেখা দ্বারা। এই 2টি রেখাকে বলা পরস্পরছেদী লম্ব রেখা। আর পরস্পরছেদী লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলে মূল বিন্দু বা আদি বিন্দু বা পাদি বিন্দু বা অরিজিন। তাহলে এটা হলো অরিজিন। তাহলে যে 4টা ভাগে ভাগ করছে, 1টা 2টা 3টা 4টা ভাগে ভাগ করছে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা ভাগে ভাগ করা হয়েছে।
তাহলে 4টা ভাগের ভাগটা এটা হচ্ছে নির্দিষ্ট একটা রশ্মি, আর এদিকে যেটা দিয়ে দিব সেটা চলমান রশ্মি, এটা দিয়ে দেবে চলমান রশ্মি। নির্দিষ্ট রশ্মির সাপেক্ষে চলমান রশ্মি এই জায়গায় কোণ উৎপন্ন করছে, এটা পজিটিভ কোণ। যদি এই জায়গায় কোণ উৎপন্ন করে থাকে সেটা হচ্ছে নেগেটিভ কোণ। নেগেটিভ কোণ, এটা পজিটিভ কোণ, এটা নেগেটিভ। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ এবং ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরলে পজিটিভ। কিন্তু জ্যামিতিক কোণের মাঝে কোনো এরকম পজিটিভ নেগেটিভ নেই। জ্যামিতিক কোণ 360-এর মধ্যে সীমাবদ্ধ। জ্যামিতিক কোণ কত? 360 ডিগ্রি এর মধ্যে কে সীমাবদ্ধ। কিন্তু আমার ত্রিকোণমিতিক কোণ 360-এর উপর 60-এর মধ্যে সীমাবদ্ধ না, তার চেয়ে বেশি হতে পারে। 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত, 0+, এটা অনেক হতে পারে। যেমন ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরে যদি 1 চক্র সম্পূর্ণ করে 360, 2 চক্র সম্পূর্ণ করলে 720, 3 চক্র সম্পূর্ণ করলে 1040, 318, 1080 এরকম হবে। 360 × 3 সমস্যা কত আসে? 0, 318 হচ্ছে 1, 3 9 10, 1080। এরকমভাবে তারা যত চক্র সম্পন্ন করবে কোণের পরিধি তত বাড়তে থাকবে। কিন্তু বাড়লে কি হবে সেটার উপর নির্ভরশীল না। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সর্বদা নির্ভর করবে সূক্ষ্মকোণের উপর। তাই সূক্ষ্মকোণ আনতে গেলে আবার চতুর্ভাগ দরকার। চতুর্ভাগ এইখানে হচ্ছে, এই চতুর্ভাগে অল পজিটিভ, অল পজিটিভ। এটা হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, ট্যান কট পজিটিভ, ট্যান কট পজিটিভ। এটা হচ্ছে সেক আর কস, এটা কি পজিটিভ। তাহলে দেখো অল পজিটিভ মানে কি? এখানে আমরা জ্যামিতিক ভাষায় এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এটা হচ্ছে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, এটা এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এই 4টা শর্ত। যদি এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ হয়, দেখো লম্ব ভূমি এটা তো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইলো। লম্বের সাথে কার সম্পর্ক? সাইনের। ভূমির সাথে কার সম্পর্ক? কজের। তো সাইন পজিটিভ কস পজিটিভ, অর্থাৎ অতিভুজ সাবস্টেন্স ট্যান পজিটিভ। তাহলে এখানে অল পজিটিভ। আর এই ক্ষেত্রে দেখো এটা যদি কোণ হয় তাহলে খেয়াল করো, ভূমি নেগেটিভ মানে কস নেগেটিভ, লম্ব পজিটিভ মানে সাইন পজিটিভ, তো ট্যান সমান কত? সাইন বাই কস, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। ও সকল কিছু নেগেটিভ, কিন্তু কেবলমাত্র সাইন পজিটিভ, সাইনের বিপরীতটা হচ্ছে কোসেক। অনুরূপভাবে এই ক্ষেত্রে আসো, এটা হচ্ছে ভূমিও নেগেটিভ, লম্ব নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়? পজিটিভ। তাহলে নেগেটিভ যদি সাইন হয়, নেগেটিভ কস হয়, ট্যান সমান কত? সাইন বাই কস, তা মাইনাস মাইনাস কাটা, সেটা হয়ে যাবে ট্যান পজিটিভ। ট্যানের বিপরীত হচ্ছে কট, সেটাও পজিটিভ। এই ক্ষেত্রে আসো, এটা হচ্ছে ভূমি পজিটিভ, লম্ব নেগেটিভ, মানে কস পজিটিভ, সাইন নেগেটিভ। তাহলে নেগেটিভকে যদি পজিটিভ দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয়ে যাবে? সেটাও নেগেটিভ। তাহলে সকল নেগেটিভ, এখানে কেবলমাত্র কস আর সেক পজিটিভ। আর মাইনাসটা, মাইনাস থিটা, এটাকে বলা হয় মাইনাস থিটা কোণ, এটাকে বলা হয় প্লাস থিটা কোণ। এইভাবে আমরা কোণ নির্ণয় করবো। অর্থাৎ বোঝা গেল জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে যথেষ্ট পরিমাণে পার্থক্য রয়েছে বা পরিলক্ষিত হয়। একটা হচ্ছে জ্যামিতিক কোণ হচ্ছে দুইটা রশ্মি কোনো বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের পরিমাণ হচ্ছে কত? সেই কোণকে বলবো জ্যামিতিক কোণ। আর জ্যামিতিক কোণের পরিমাণ 360-এর বেশি হতে পারে না, সেটা 0 থেকে শুরু করে 360-এর মধ্যে সীমাবদ্ধ, এটা মনে রাখবা। আর ত্রিকোণমিতিক কোণটা হচ্ছে যে এটা চক্রক্রমিক, যেমন ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘূর্ণনশীল হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট রশ্মিকে স্থির রশ্মি বিবেচনা করে আরেকটা রশ্মি যদি তার পর্যায়ক্রমে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরে যে কোণ উৎপন্ন করবে সেইটাকে বলবো আমরা কি? ত্রিকোণমিতিক কোণ। আশা করি জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্যটা অবশ্যই বুঝতে পারছো। ত্রিকোণমিতিক কোণ হইতে হলে তাকে অবশ্যই কি হতে হবে? ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ইংরেজিতে বলা হয় ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অলওয়েজ কন্টেইন দ্য অ্যাঙ্গেল দ্যাট মিনস দ্য ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় তা সেটা অবশ্যই কি হবে? ত্রিকোণমিতিক কোণ হবে। আর ত্রিকোণমিতিক কোণ সীমাবদ্ধতা নেই, সেটা 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত 360-এর চেয়ে বেশিও হতে পারে। 1 চক্র সম্পন্ন করলে 360, 2 চক্র সম্পন্ন করলে 720 এবং 3 চক্র সম্পন্ন করলে কত? 1080। এরকম ভাবে 4 চক্র সম্পন্ন করলে 1440, আর 8 চক্র সম্পন্ন করলে 2880। এভাবে কোণ বৃদ্ধি
হইতে থাকবে, ঠিক আছে? এটা কোণ বৃদ্ধি হইতে থাকবে। এটা কোনটা হবে? ত্রিকোণমিতি কোণ ধনাত্মক হবে, ঋণাত্মক হবে। যদি ঘড়ির কাঁটা বিপরীত ক্রমে হয় তাহলে সেটা হবে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে হলে সেটা হবে ঋণাত্মক। ঘড়ির কাঁটা বিপরীত ক্রমে বুঝবে কেমনে? সেটা হচ্ছে উপরের দিকে যদি থাকে, উপর দিকে ঘুরে উল্টা দিকে, তাহলে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর যদি নিচের দিকে পরন্ত অবস্থায় ঘুরে, পরন্ত অবস্থায় থাকে, তাহলে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আশা করি তোমরা এইগুলি বুঝতে পারছো। তাহলে ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের নির্দেশক হিসেবে বুঝলা যে আসলে ত্রিকোণমিতিক কোণটা কি। ত্রিকোণমিতিক কোণ নির্দেশক হচ্ছে তার কোণটা 360 ডিগ্রির মধ্যে কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, সেটা তার 360 এর চেয়ে কি হতে পারে, বেশি হইতে পারে। তাহলে ত্রিকোণমিতিক কোণের নির্দেশক হয়ে গেল। এখন দেখো একটা বহুভুজের কোণগুলি নির্ণয় করলে আমরা কি কাজটা করতে পারি। একটা বহুভুজের কোণ নির্ণয়ে যদি এইটা দেখো চতুর্ভুজ দিয়ে দেখাই, এই যে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের বাহু কয়টা, 4টা, তাহলে কর্ণ কয়টা, 2টা, তাহলে মোট বাহু 6টা, ঠিক আছে? মোট বাহু 6টা। যদি পার্শ্ব বাহু কল্পনা করি তাহলে পার্শ্ব বাহু থেকে, মোট বাহু থেকে 2 বাদ দিলে কয়টা হবো, 4টা। 4টা কি বাহু, পার্শ্ব বাহু, তাহলে পার্শ্ব বাহু। তাহলে বহুভুজ বলতে কয়টা, এটা বহুভুজের কয়টা বাহু, পার্শ্ব বাহু কয়টা, পার্শ্ব বাহু 4টা। বহুভুজ বলতে এখানে বহুভুজ মানে এর একটা ত্রিভুজ, এর একটা ত্রিভুজ, এর প্রত্যেকটা একটা ত্রিভুজ আছে, সবগুলো মিলে একটা চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে এটা কি বহুভুজের অংশ অন্তর্ভুক্ত হয়। 2 বা ততোধিক ভুজ একত্রে যে আবদ্ধতা সৃষ্টি করে তাকে আমরা বলবো বহুভুজ। তো বহুভুজের ক্ষেত্রে কোনটা কিভাবে নির্ণয় করা যায়, খেয়াল করো এই কোনটা কিভাবে নির্ণয় করা যায়। তাহলে বহুভুজের এই সংখ্যাটাকে যদি আমরা n কল্পনা করি, বহুভুজ n সমান কি n বহুভুজ বা n বাহু, কার, বহুভুজের। তো বহুভুজের বাহু যদি n হয়, বহুভুজের বাহু যদি কি হয়, বহুভুজের বাহু n হয়, তাহলে বহুভুজের বাহু n হলে তাহলে কোন সংখ্যা কত, কোণ নির্ণয়। তাহলে কোণ কিভাবে নির্ণয় করবা, 2 পদ্ধতি, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি। কোণ নির্ণয় পদ্ধতি 2টা, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে? তাহলে রেডিয়ানটা কি, রেডিয়ানে কোণ যদি নির্ণয় করে একটি কোণ, তাহলে n-2 ডিভাইডেড বাই n, এটা হচ্ছে কোণ ইন্টু পাই। তাহলে দেখো n বাহু কয়টা, n বাহু হচ্ছে 4টা। বহুভুজের বাহু সংখ্যা কয়টা, n হচ্ছে 4টা, তাহলে n হচ্ছে বাহু সংখ্যা 4টা, এটা কয়টা, মোট বাহু কয়টা আসছে, চতুর্ভুজের মোট বাহু 4টা, ঠিক আছে? মোট বাহু 4টা, এটা হচ্ছে n/n। আচ্ছা, মোট বাহু কয়টা, 4টা। 4টা বাহু যদি হয় তো 4 - 2 ডিভাইডেড বাই 4 পাই, কত আসে, হাফ পাই। 2/2 হাফ পাই, হাফ পাই মানে কত, 90 ডিগ্রি। তাহলে এটা হলো না, এটা কয়টা হলো, 4টা বাহু। 4টা বাহু দ্বারা কি করা যায়, 4টা বাহু, এটার মধ্যে কয়টা বাহু আছে, 6টা বাহু আছে। কয়টা বাহু, 6টা বাহু। তো 6টা বাহু যদি হয়ে থাকে তো 6 দাও, 6 দিলে 6 দিলে 4, 4 দিলে কত থাকে, পাই। এরকমভাবে আমরা কি করতে পারবো, রেডিয়ানে অথবা ডিগ্রিতেও আমরা কোণগুলি নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকমভাবে তোমরা অধ্যয়নে থাকবে, অধ্যয়নে থাকার পরে সবগুলি আস্তে আস্তে বুঝে ফেলবে। আর একটা জিনিস দেখো, যদি এটা পঞ্চভুজ হয় বা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কোণ নির্ণয়। আগে কি বলছিলাম, n-2 ডিভাইডেড বাই n পাই, এটা হচ্ছে রেডিয়ানে, আর n-2 ডিভাইডেড বাই n ইন্টু 180 ডিগ্রি, এটা একটি কোণ। কয়টা কোণ, একটি কোণ। তাহলে বাহু সংখ্যা যদি 4টা হয়, পাই সমান 90 ডিগ্রি, এটা কার কোণ, চতুর্ভুজের কোণ। আর বাহু সংখ্যা যদি 5টা হয়, এটা কার কোণ, 5, 3/5 ইন্টু 180, তাহলে 3 ইন্টু 3 × 5 = 15, 30,
318 এটা হচ্ছে পঞ্চভুজের কোণ। তো পঞ্চভুজের একটা কোণ হচ্ছে 108 চতুর্ভুজের একটা কোণ হচ্ছে কত 90 আল্লাহ হাফেজ। তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা।